সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ৮ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। কিন্তু যাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে, আপনি যদি তালিকাটি দেখেন, আপনি একটা জিনিস খুব সহজে বুঝতে পারবেন। যাদেরকে ২-৩টি করে মন্ত্রণালয় দেওয়া হয়েছে, তাদের মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে এনেছে। এই সরকার শপথ নিয়েছে ১৭ই ফেব্রুয়ারি এবং সরকারের যে মন্ত্রিসভা তারাও শপথ নিয়েছে ১৭ই ফেব্রুয়ারি এবং ১৮ই ফেব্রুয়ারি কে কোন মন্ত্রণালয় পাচ্ছে সেই দায়িত্ব বন্টন করা হলো এবং ১৮ই ফেব্রুয়ারি থেকে তারা কাজ শুরু করেছেন। ৪ তারিখে এসে এই সরকার ৮ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছে। মাত্র ১৫ দিনে কি এমন ঘটেছে যার কারণে এই প্রতিমন্ত্রীদের দায়িত্ব কমিয়ে আনা হয়েছে কিংবা তাদের এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে? কি এমন ঘটনা ভিতরে ঘটেছে সেটা নিয়ে আলাপ করব এবং আসলে কি সরকার কিংবা সরকারের শীর্ষ পর্যায়ে এই প্রতিমন্ত্রীদের উপর অখুশি কিনা, সেটার কারণেই কি এই পরিবর্তন আনা হয়েছে কিনা সেটা নিয়েও আলাপ করব এবং এর মধ্য দিয়ে কিছু ভ্যাকুয়াম তৈরি হয়েছে। যেমন অর্থ মন্ত্রণালয়ে এখন কোনো প্রতিমন্ত্রী নেই, সেখানে কি নতুন কোনো প্রতিমন্ত্রী আসবে কিনা, আরও দুই একটি মন্ত্রণালয় এখন প্রতিমন্ত্রীহীন হয়ে পড়েছে, সেগুলোতে কি প্রতিমন্ত্রী আসবে কিনা সেটা নিয়ে আলাপ করব। আগে আমি দেখি কাদের কাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আপনি যদি নামগুলো দেখেন, একেবারে যাদেরকে নিয়ে মন্ত্রিসভায় আসতে পারেন আগ্রহ ছিল এবং নানান আলোচনা হচ্ছিল, সেই সব লোকদেরই আমরা দেখলাম যে হচ্ছে এই দায়িত্ব পুনর্বণ্টন করা হলো। প্রথমে যদি আমি দেখি, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এই তিনটি, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ শরীফুল আলম। তাকে এখন বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে শুধুমাত্র বস্ত্র ও পাট, এই তিনটা মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে দুর্বল মন্ত্রণালয় যেটা, সেটার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তার মানে এই সরকার ইতিমধ্যেই বুঝে গেছে তিনি আসলে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সক্ষমতা নেই কিংবা তার বিরুদ্ধে এমন কিছু উঠে এসেছে যার কারণে তাকে দুটা মন্ত্রণালয় কমিয়ে একটা মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এখন দেখেন, এর মধ্যে দিয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রতিমন্ত্রীহীন হয়ে পড়েছে। কিন্তু আমরা দেখেছি জনাব রুহুল কবির রিজভী, যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা হয়েছেন, তাকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টাও করা হয়েছে। তিনি রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবেও থাকছেন। এখানে গ্যাপ পূরণ হইলেও বাণিজ্য মন্ত্রণালয়ের গ্যাপটা পূরণ হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনিও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ একেবারে বড়সড় চাপে পড়ে গেছেন। এখন আসি কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। খুব আগ্রহ করে তাকে তিনটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, কিন্তু এখন শুধুমাত্র তাকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এই তিনটা মন্ত্রণালয়ের মধ্যেও সবচেয়ে দুর্বল মন্ত্রণালয় যেটা, অপেক্ষাকৃত খুবই গুরুত্বপূর্ণ এই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কিন্তু আপনি যখন কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে তুলনা করবেন, তুলনামূলকভাবে ওই দুটার সমপর্যায়ের না আর কি, কিছুটা অপেক্ষাকৃত দুর্বল মন্ত্রণালয় বলা যায় আর কি কাজের দিক দিয়ে। সেই জায়গা থেকে তাকে এখন শুধু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় মূলত এখানে সাপল করা হয়েছে। আমরা জানি সড়ক পরিবহন, রেলপথ, তারপরে আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, মন্ত্রীর দায়িত্বে রয়েছেন শেখ রবিউল আলম। তাকে দুজন প্রতিমন্ত্রীও দেওয়া হয়েছে, একজন হলেন হাবিবুর রশিদ আর একজন হলেন রাজীব আহসান। এখানে মূলত ভাগ করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুর রশিদকে এবং রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুজনের বিষয়ে মূলত রবিউল আলমের উপর চাপ কমানোর জন্য এই দুজনকে বিশেষ এই দুটি করে জায়গায় অ্যাসাইন করা হয়েছে। তারা স্পেশালি এইগুলোতেই ফোকাস থাকবেন বা এগুলোতেই কাজ করবেন। আরেকটি দেখেন, আমি আগেও এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব কেন জোনায়েদ সাকিকে দেওয়া হয়েছে, তিনি কি সেই অর্থে কি অর্থনীতিবিদ কিনা। কিন্তু এখন দেখলাম তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে তিনি থাকছেন। জোনায়েদ আব্দুর রহিম সাকি, তাকে এখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন না তিনি, তাকে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এটাও তার জন্য উপযোগ্য মন্ত্রণালয় নয় বলে আমি এখনও মনে করি। তারপরেও তিনি একজন রাজনীতিক হিসাবে হয়তো এই বিষয়ে পরিকল্পনা কিংবা সরকারকে সহায়তা করতে পারবেন কিংবা কাজ করতে পারবেন। এখন অর্থ মন্ত্রণালয়ে এখন কোনো প্রতিমন্ত্রী নেই। আপনি যদি অর্থ বিভাগটা এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে যদি দেখেন, অর্থমন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি সে অর্থে অর্থনীতিবিদ নন। তারপরে গভর্নর যিনি মুস্তাকুর রহমান, যিনি সেই অর্থে বাংলাদেশের একেবারে টপ 10 জনের একজন অর্থনীতিবিদ নন।
শুধুমাত্র তারেক রহমানের উপদেষ্টা যিনি রয়েছেন রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি অর্থনীতিবিদ এবং অর্থনীতির শিক্ষক, অর্থনীতি বোঝেন, এই ব্যতীত এখানে আর আহামরি কিন্তু অত বড় সড়ো কোনো নাম নেই। অর্থাৎ এখানে একজন প্রতিমন্ত্রী আসতে পারেন, সেটা কে হইতে পারেন সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ফারজানা শারমিনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনি যদি দেখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল হক নূর, তাকে এখন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ববি হাজ্জাজ, তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে এখন শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এটার মধ্যে দিয়ে একটা বার্তা আছে। বার্তাটা কেমন? ওই যে এক মন্ত্রীর অধীনে যে 3টা মন্ত্রণালয়, প্রতিমন্ত্রীকে একটা সাইড করে দিয়ে তিনি ওই মন্ত্রণালয়ে স্পেশালি ফোকাসড থাকবেন। তবে এর বাইরেও একটা বার্তা আছে। বার্তাটা কেমন? এই সরকার গঠিত হলো মাত্র 15 দিন হইল, মন্ত্রিসভা গঠিত হয়েছে 15 দিন, মন্ত্রিসভা কাজ করছে 15 দিন। তারেক রহমান প্রথমেই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন ভেতরে, এটা প্রকাশিত না, যে এই মন্ত্রীদেরকে 15 দিন দেখবেন, 15 দিনে যার এফিসিয়েন্সি যেমন সেই অনুযায়ী তিনি দায়িত্ব বন্টন করবেন। সেই জায়গা থেকে তিনি যা দেখতে পেয়েছেন, তার অ্যাসাইন করা লোকেরা যেভাবে দেখেছেন, অবজার্ভ করেছেন এই 15 দিনে কে কীভাবে আসলে কাজ করছেন, সেগুলো দেখেই তিনি এই দায়িত্ব পুনর্বন্টন করেছেন। এমনকি এমন কথাও উঠছে যে এই মন্ত্রীদেরকে আসলে, এই প্রতিমন্ত্রীদেরকে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আসলে অনেকেই ওগুলো করতে সে অর্থে সক্ষম নন। সেই জায়গা থেকেও তাদেরকে তাদের কর্মের পরিসর কমিয়ে আনা হয়েছে। একেবারে স্পেসিফিক একটা মন্ত্রণালয় যাকে যেখানে মনে হচ্ছে যে তিনি সেখানে পারতে পারেন, তাকে সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন মন্ত্রী পরিষদের কাউকে যদি সরিয়ে দেওয়া হয়, প্রতিমন্ত্রীদের কাউকে যদি সরিয়ে দেওয়া হয়, এটা চরমভাবে বিতর্কিত হবে। কেননা মাত্র 15 দিন আগে আপনি বুঝেছেন এই লোকটি আপনার মন্ত্রণালয়টি চালাইতে পারবে, এখন যদি আপনি সরিয়ে দেন এটা নিয়ে বিতর্ক উঠবে। সেই জায়গা থেকে এখন দায়িত্ব পুনর্বন্টন করে এক ধরনের তারাও যেন এফেক্টিভলি এখানে কাজ করতে পারে সেই সব বিষয়ে এক ধরনের নিশ্চয়তা বা হচ্ছে সরকারের জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করছে, যাতে তাদের থেকে তাদের সর্বোচ্চটা বের করে আনতে পারে। পাশাপাশি আমি যতটুকু জানতে পেরেছি সোর্সের মধ্য দিয়ে, যে জনাব তারেক রহমান একটা মন্ত্রিসভা তো তৈরি করেছেন 49 জনের, যার মধ্যে অনেকেই অনভিজ্ঞ এবং নতুন। এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। সেই জায়গা থেকে তিনি মূলত এই মন্ত্রীদেরকে অবজার্ভ করার জন্য কিছু লোককে অ্যাসাইন করেছেন এবং তাদেরকে রিপোর্ট দিতে বলেছেন, এবং তিনি তাদেরকে অবজারভেশনে রেখেছেন কে কেমন কাজ করছেন, যেটা অনেকটা ছায়া মন্ত্রিসভার মতো। কিন্তু 50 জনের পেছনে 50 জন লোক নেই, কিন্তু এমন কিছু লোক তারেক রহমান অ্যাসাইন করেছেন, যেটা জানা যাচ্ছে যে আসলে এই মন্ত্রীদেরকে অবজার্ভ করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে তারা কাজ কিভাবে করছে, সেভাবে তাদেরকে অবজার্ভ করা হবে এবং তাদের কর্মে কোনো ভুল পাওয়া যাচ্ছে কিনা সেগুলো জনাব তারেক রহমানকে রিপোর্ট করবেন। এরকম কথাবার্তা কয়েকটি সোর্স থেকে শোনা গেছে। যদি এটা হয়ে থাকে হয়তো বা এটা ভালো, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে মন্ত্রীদের কাজ করার ক্ষেত্রে একটা বাধাও থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে এটা সরকারের দিক থেকে যে এরকম যে অবজার্ভ করা বা দেখা যে হচ্ছে মন্ত্রীরা আসলে কতটা এফিশিয়েন্টলি কাজ করছেন এবং সেটা পারছেন কিনা ঠিকঠাকভাবে করতে, আসলেই তিনি ওই মন্ত্রণালয় চালানোর মতো যোগ্য ব্যক্তি কিনা, সেসব নিয়ে কিন্তু এক ধরনের রিপোর্ট পাবেন আর কি এই সরকারের উচ্চ পর্যায়ে। মানে হচ্ছে এই মন্ত্রীদেরকে অবজারভেশনে রেখে তিনি আসলে বুঝতে পারবেন আসলে তাদেরকে দিয়ে কাজটা হবে কিনা, যেটা তার প্ল্যান যেটা বা যেভাবে তারা কাজ করতে চাচ্ছে সরকার, সেগুলো করতে পারবেন কিনা সেই বিষয়ে মোটামুটি এক ধরনের তথ্য তিনি পেতে পারেন। এখন আরেকটি প্রশ্ন হলো, জনাব তারেক রহমান কি আসলে এই প্রতিমন্ত্রীদের উপর কি অখুশি কিনা, যাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে কিংবা যাদের দায়িত্ব কমিয়ে আনা হয়েছে? এটার বিষয়ে এখনও কনক্রিট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আরও কিছুদিন দেখতে হবে। জনাব তারেক রহমান একটা টাইম ফ্রেম ধরে ধরে আগাচ্ছেন যে এই সময়টা এতদিন ধরে দেখবেন, যেমন প্রথম 15 দিন দেখেছেন এবং 15 দিনে যাদেরকে মনে হয়েছে যেখানে অ্যাসাইন করা দরকার তাদের দায়িত্বগুলো সফল করা হয়েছে। এখানে হয়তো তাদের মিস্টেক থাকতে পারে প্রতিমন্ত্রীদের, যার কারণে সফল করা হয়েছে, অথবা তাদের উপর চাপ বেশি হয়ে যাচ্ছে সেই কারণেও সফল করা হতে পারে, অথবা তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিছু কথা হয়তো শুনে ফেলেছেন সেটার কারণেও হইতে পারে। আমি বলছি না যে এগুলোই তথ্য, তবে এই কারণগুলো যে কোনো একটি কারণে কাউকে কাউকে সফল করা হয়েছে এবং অথবা দায়িত্ব কমিয়ে আনা, মন্ত্রীদের উপর চাপ কমানো বা একটা স্পেসিফিক জায়গায় হচ্ছে তাকে দায়িত্ব দেওয়ার জায়গা থেকে হয়তো এগুলো করেছেন। কিন্তু আসলে এই 15 দিনে এরকম একটা
পুনর্বন্টন বা দায়িত্বের পরিবর্তন করাটা আসলে এটা খুবই সিগনিফিক্যান্ট। বাংলাদেশের সরকারে এটা আসলে খুব অহরহ দেখা যায় না। কোনো সরকারই এত দ্রুত আসলে এই পরিবর্তনগুলো করে না। তো দেখা যাক আসলে পরবর্তী টাইম ফ্রেমটা কতদিন এবং কতদিন পরে আবার আরেকটা সাফল্য আসে। আমার মনে হয় সম্ভবত সময়টা খুব বেশি না। তিনি হয়তো সরকার যেদিন শপথ নিয়েছে সেখান থেকে সম্ভবত ৩ মাস পার হইলে আরেকটি সাফল্য হয়তো হতে পারে। তিনি হয়তো ভালো করে অবজার্ভ করবেন আর আসলে এই মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিভাবে কাজ করছেন এবং তাদের কাজের এফিসিয়েন্সি কেমন সেগুলো দেইখা তিনি আসলে পরবর্তী সিদ্ধান্তটা নিবেন। এবং আমার কাছে মনে হচ্ছে এই পুনর্বন্টন বা এই সফলটা দেখা মনে হচ্ছে আরও কয়েকজন প্রতিমন্ত্রী কিংবা পূর্ণমন্ত্রী এই মন্ত্রিপরিষদে ইনক্লুড হতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।